শাহরুখ খানের ছবি তুলেছি, তারপর হচ্ছে ক্যাটরিনা কাইফের ছবি উঠাইছি, বাংলাদেশে যেমন ধরেন বড় বড় তারকা যারা আছে সবার ছবি আমি তুলেছি। একটু ইন্টারভিউ করি, সেটা হচ্ছে যে আমাদের সাকিব আল হাসান এবং শাকিব খানের একটা ছবি ছাপা হয়েছিল আনন্দতে, সেটা কি আপনার তোলা ছিল? এটা আমার করা, হ্যাঁ। সাকিব আল হাসান সাকিব খানের দুজনেরই ছবি আমি তুলেছিলাম। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পদ্ম হেমধাম দোসরপাড়া সিরাজদি খান মুন্সিগঞ্জ থেকে। এটির কর্ণধার জনাব কবির হোসেন। কবির হোসেন বাংলাদেশের একজন বিখ্যাত ফটো জার্নালিস্ট। এই মুহূর্তে কথা বলছি কবির হোসেন ভাইয়ের সঙ্গে। ভাই কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, প্রথমেই সরি ফিল করে নিচ্ছি, আপনাকে যে ভিডিও করছি আমার হাত পা কাঁপছে। আমাদের দেশে যারা ভালো ফটোগ্রাফার আছেন তাদের মধ্যে আপনি একজন অন্যতম, তো যে কারণে আপনার সঙ্গে কথা বলতেই আমার কিন্তু হাত কাঁপছে। তো ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো একটু শুরুতে আসবো, আমার আপনাকে নিয়ে কৌতূহল আছে, কারণ হচ্ছে যে একটা সময় খেয়ে না খেয়ে প্রথম আলো পত্রিকা কিনে পড়তাম, তো একটা বিশেষ ঘটনার কারণে এখন আর কিনাও হয় না। সেকেন্ড হচ্ছে যে এখন যেহেতু ডিজিটালি পড়তে হয়, ডিজিটালি পড়ি। প্রথমে আসবো একটু এই নাম চুজের বিষয়টা, পদ্মহেম ধাম কেন? পদ্মহেম লালন ফকিরের একটা গান আছে, হ্যাঁ, সেই গানটা হচ্ছে যেজন পদ্মহেম সরোবরে যায়, অটল অমূল্য নিধি অনায়াসে পায়। সরোবর তো জলাশয়, এই যে চারিদিকে পানি, পাশে কিন্তু শাপলার বিল, এটা হ্যাঁ, পদ্ম ফুলও মতো ফুটে। তো পদ্ম হচ্ছে পদ্ম ফুল, হ্যাম হচ্ছে স্বর্ণ, পদ্মের স্বর্ণ। আর সাইজির গান থেকে এই শব্দটা নিয়ে আমি পদ্মহেম ধাম রাখলাম আর কি। যেজন পদ্মহেম সরোবরে যায়, অটল অমূল্য নিধি অনায়াসে পায়। তো ওই জায়গা থেকে, আর সাইজির গানের প্রত্যেকটা শব্দ তো সাইজি এত সুন্দর করে তার গানে ব্যবহার করছে। তো এই অনেক গান পড়ছি, অনেক গান পড়ার পর এই শব্দটা খুব ভালো লাগলো, তখন এই পদ্মহেম ধাম দেই, যে লালন সাইজির গান থেকে পদ্মহেম ধামটা রাখা হইলো। পদ্মহেম ধাম লালন সাই বটতলা এলাকা। তো বিক্রমপুরের ঐতিহ্য কিন্তু খুব সুদৃঢ় এবং অনেক দিনের। সেখানে আমরা যদি এখন যেহেতু আমরা সবকিছু সার্চ করি, গুগল বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সার্চ করি, সার্চ করলেই একেবারে নতুন প্রতিষ্ঠান হিসাবে কিন্তু আপনার প্রতিষ্ঠানটাকে আমরা সামনের দিকেই পাই। এটা কেমন আপনাকে আনন্দ দেয় যে আসলে বিক্রমপুর আসলে অনেক কিছু আছে, তার মধ্যে কিন্তু এই পদ্মহেম ধামও কিন্তু চলে আসে। সেটাকে কিভাবে মানে ব্যক্ত করবেন যে এই ভালো লাগা ভালোবাসার জায়গাটা? যখন 2005 সালে আমাদের বাড়িতে লালনের গান দিয়ে আসর শুরু করলাম, পরের বছর থেকে এইটা শুরু করেছি আর কি, পদ্মহেম ধামের এই বটতলা, এই বট গাছ। 2006 আমি এই 2005-এ আমরা প্রথম আলোতে চাকরি করি। প্রথম আলো 3 মাসের বেতনের টাকা দিয়ে প্রথম অংশ মাটি ফেলে আস্তে আস্তে শিকড়গুলো নামাই, তারপরে বটতলাটা একটু পাকা করি। এইটা আসলে আমি 2003-এ আমি ফটোগ্রাফির কারণেই লালন ফকিরের এই ফিলোসফিতে আসা। ফটোগ্রাফি এবং ফিলোসফি কিন্তু একদম এত মিল, যে এত সুন্দর। আমার তখন কুষ্টিয়ায় আমি গেলাম, কুষ্টিয়ায় গিয়ে আমরা বন্ধুরা পাঠশালায় ক্লাসরুমে আলোচনা করছে যে আমরা কুষ্টিয়ায় যাব। আচ্ছা কুষ্টিয়ায় কি? লালন ফকিরের তিরোধান। আমি লালন ফকির কি আর তিরোধানই কি? আমি দুইটার একটাও জানি না তখন। ওদের থেকে জানার চেষ্টা করলাম ক্লাসরুমে, সহপাঠীদের কাছ থেকে। ওরা বললো তুই না গেলে বুঝবি না। আমাকে ঠিক আছে আমি যাবো। 2003 সালে ওদের সাথে আমি কুষ্টিয়ায় যাই। কুষ্টিয়ায় ঢুকেই শহরটা এত সুন্দর গুছানো শহর। তারপর শহরের থেকে একটু শেষের দিকে গিয়ে লালন ফকিরের মাজারের দিকে যাচ্ছি, আখড়াবাড়ির দিকে। ওইখানে রেল লাইনটা পার হওয়ার পরে সাইজির মাজারের যেতেই অনেক একতারা দোতারা বাদ্যযন্ত্রের অনেক দোকান, এটা দেখে আরো ভালো লাগলো। আমার এই যে ভালো লাগার বিষয়গুলো। তারপরে লালন ফকিরের আখড়াবাড়ির ভিতরে ঢুকলাম, উঠে দেখে একটা কোনায় একটা ফকির গান গাচ্ছে। তখন আমাদের দেখে আমার বন্ধু আমিরুল রাজ বেরা ছিল, তো ওদের দেখে ওরা দেখে সাইজিকে জয়গুরু জয়গুরু বললো। আমি বললাম যে জয়গুরু কি? তারপরে আস্তে আস্তে যখন ওদের সাথে মিশা শুরু করলাম, জয়গুরু বুঝতে পারলাম যে জয়গুরু আচ্ছা একে অপরের সংবর্ধন জানায়, যে আপনার জয় হোক, আপনার জীবনের জয় হোক। তো এই যে জয়গুরুর বিষয়টা জানলাম ওদের কাছ থেকে। জানার পরে তারপর উনি বললো যে বাবা সকল আপনারা বসেন। 3 দিকে সবাই এই বয়স্ক প্রবীণ মানুষটাকে ঘিরে বসছে। তখন একটা গান গেতে থাকলেন। ওই গানটা হচ্ছে এরকম, ও যারা
আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অজানা রে জানা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। এই যে অচেনারে যে চিনা, সাইজির এই গানটা শুনে আমার মাথায় এমন ভাবে ঢুকলো যে এত সুন্দর গান, এটা কেমনি সুন্দর, মানে একবার আপনারে চিনতে পারলে যাবে অজানারে জানা, যাবে অচেনারে চেনা। এই যে অচেনারে চিনা, নিজেকে চিনলে নাকি সবকিছু চিনতে পারা যায়, সৃষ্টিকর্তাকে চিনতে পারা যায়, মানুষকে চিনতে পারা যায়, প্রকৃতিকে চিনতে পারা যায়। তো এই গানটা শোনার পরে আমার মাথার ভিতরে অনেকক্ষণ এই গানটা বাজতে থাকে। তো আমার বন্ধুরা বললো চল আমরা অন্যদিকে যাই। অন্যদিকে গিয়ে যাওয়ার পরও ওই সাধুর কথা মনে হচ্ছে, ওই যে সাধু মাঝখানে বসে গান গাচ্ছে, ও যার আপন খবর আপনার হয় না। তো আমি আবার পরে দেউরায় গেলাম সাইজির আখড়াবাড়িতে, গিয়ে ওনাকে আবার আমি বললাম যে বন্ধু আমি ওই ওনার কাছে যাব। তখন বুঝলাম যে সাধক কে, আর প্রবীণ সাধক কে, ওই প্রবীণ সাধক, তখন বুঝছি উনি হলো প্রবীণ সাধক। তারপরে ওনার কাছে গিয়ে গেলাম, আমি গিয়ে ওনাকে আর পাইনি, মনটা খারাপ হইলো। অনেকে জিজ্ঞেস করলাম এখানে যে বয়স্ক মানুষটা ছিল শেখো, তারা বললো ও সাইজি। আচ্ছা আচ্ছা, সাইজি মনে হয় বড় কেউ। তখন বললো যে প্রবীণ সাধক যে, তাকে সাধু, সাইজির পথে সাধু সাধু বলা হয়। তো মানে একটা লেভেলে যায়, অনেক বড়, সবার উপরে, যে সেই হচ্ছে স্বামী, মানে সবার উপরে শ্রদ্ধেয় পারছেন এবং ভালো মানুষ, শতগুণে সাধু, সেই মানুষটা হয় সাইজি। তো এই কথা শোনার পরে তো আমার মনটা ভেঙে গেল, ওনার খুঁজে পেলাম না। তারপরে 2 দিন ওই অঞ্চলে ছিলাম, অনেক গান শুনলাম। শোনার পরে আমি ওইখান থেকেই কি জানি একটা মনে হলো, আরে এটা তো আমাদের গ্রামের বাড়িতে করতে পারি। মুন্সিগঞ্জের 200 গ্রাম, সিরাজদিখানে ইসামতি নদীর পারে, তীরমোহনীর পারে, এরকম সুন্দর একটা জায়গায় যেখানে আমরা সারা খোলা আকাশের নিচে থাকি। তো ওইটা করতে পারি। একটা ছোট বট গাছ আছে। তখন এসে আমি ঢাকায় এসে, ঢাকা থেকে আবার এখানে আসলাম। আসার পরে অনেক জায়গায় ঘুরলাম, এইগুলো কোনো গাছপালা কিচ্ছু ছিল না, সব আমার বন্ধু বান্ধবদের নিয়ে আমি এগুলো সব রোপণ করলাম। রোপণ করে আস্তে আস্তে এই রূপটাকে তৈরি করলাম। তৈরি করতে 2006 সালে সাধুসংঘ হয়। ওই 6 সালেই আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে ওই জায়গায় চলে যাবে, যেটা হচ্ছে বাংলাদেশ না, পুরো পৃথিবীতে লালন ফকিরের দ্বিতীয় একটা আখড়াবাড়ি হবে। হ্যাঁ, দ্বিতীয় আখড়াবাড়ি হবে। আমার কাছে কেন জানি এটা মনে হইলো, এবং সেটা কিন্তু আমরা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। যেরকম আনন্দ আবার বেদনা দুইটাই থাকে। লালন ফকিরের আখড়াবাড়ি করতে কিন্তু অনেক 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 এই সংঘাত, অনেক এই প্রতিকূলতার মধ্যে আমাদেরকে এই আখড়াবাড়ি তৈরি করতে হয়েছে। সোজা না, কিন্তু বাংলাদেশের সবকিছু আপনি করতে পারবেন, কিন্তু গানের আখড়া, লালন ফকির তো গানের মানুষ ছিলেন। হ্যাঁ, গানই তার প্রাণ ছিল। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। আপনি এই গানের মানুষ, এই বাংলাদেশে অনেক আখড়া হওয়া দরকার। তখন আমি 2006-এ এইটাকে আস্তে আস্তে পাকা করে আস্তে আস্তে এই যে সাধুসংঘ শুরু করি, সাধুসংঘ দিই। তো সাধুসংঘ যত মানুষ আসে, মানুষ দেখে এত আনন্দ লাগে। বাংলাদেশে এখন এটা দ্বিতীয় বৃহত্তম লালনের আখড়াবাড়ি, এটা শুনে আনন্দ লাগে। তো এই যে আপনার কথাটা, সেটা হচ্ছে সেই আনন্দ মানে বহিঃপ্রকাশ করা খুব কঠিন। ভাই, একটু একেবারে ব্যক্তিগত বিষয়ে আসি। আপনি যেহেতু একজন ফটো জার্নালিস্ট, ফটো সাংবাদিকতার জার্নি এবং পড়াশোনা নিয়ে যদি একটু বলেন, আর পাঠশালা নিয়েও যদি একটু বলেন। আচ্ছা, আমি এসে পুরান ঢাকায় থাকতাম। আমার ঢাকা থেকে গ্রামে আসতাম, তখন লঞ্চ দিয়ে আসা যাওয়া করতাম আর কি। এই নদী দিয়ে লঞ্চ চলতো, ইসামতি নদী দিয়ে, দরেশ্বরী, তারপরে বুড়িগঙ্গা দিয়ে সদরঘাট। তো আমাদের পরিবারের সবাই ওই পুরান ঢাকায় আসা যাওয়া করতো। ওইখানে আমার পুরান ঢাকায় বড় হয়েছি। আমি পুরান ঢাকায়, আমি মাদ্রাসায় পড়ি, ওইখানে আমার পরিবার আমাকে মাদ্রাসায় দিয়ে দেয়। 3 বছর আমি মাদ্রাসায় পড়ি পুরান ঢাকায়। তো 3 বছর পরে তারপরে আমি স্কুলে গিয়ে ভর্তি হই। স্কুলে ভর্তি হয়ে স্কুলে পড়ালেখা করি, মেট্রিক দেই। ইন্টারে যখন ভর্তি হই কবি নজরুল কলেজ, ওইখানে ইন্টার শেষ করে আমি চলে যাই চঞ্চল মাহমুদ স্কুল অফ ফটোগ্রাফিতে, যেখানে চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ফটোগ্রাফি করে, বিখ্যাত সায়েন্স ল্যাবরেটরিতে। সেখানে গেলাম, সেখানে ভর্তি হলাম। উনি আমাকে খুব পছন্দ করতেন এবং সে আমাকে
অনেক ভালোবাসতেন। সে বলল তোকে একটা স্টুডিও বানাই দিই, স্টুডিওতে তুই ফ্যাশন ফটোগ্রাফি কর। ওইখানে একটা স্টুডিও ছিল, সেইটা ভাইয়ের সাথে আমি এই ফ্যাশন ফটোগ্রাফি স্টুডিও চালালাম। ওইখানে আমি বেসিক এবং অ্যাডভান্স কোর্স করলাম ফটো জার্নালিজম ইন্টারের পরে। তারপরে আমি চিন্তা করলাম যে না, ফটোগ্রাফি নিয়ে আরো উচ্চতর শিক্ষা গ্রহণ করতে হবে। তখন আমি গেলাম পাঠশালায়। পাঠশালা হচ্ছে ডক্টর শহীদুল আলমের, সেখানে এখন এইটা পাঠশালা এখন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে এখন। তো সেইখানে ফটো জার্নালিজমে আমি গ্রাজুয়েশন করি। গ্রাজুয়েশন করে ওই অবস্থায় আমি প্রথম আলোতে জয়েন করি। ওইখান থেকে ইয়েতে যাই, জাপানে যাই, ফটোগ্রাফির এক্সিবিশন হয় অনেক বড়, ওইখানে একটা দুইটা ওই ডিপ্লোমা করি। ওইখান থেকে প্রথম আলোতে মনোযোগী হয়ে পড়ি। তারপরে এই যে এই আখড়াবাড়িটা, মানে ফটোগ্রাফির কারণেই আমাকে লালনে টেনে নিয়ে আসছে। কারণ আমি যদি ফটোগ্রাফি না করতে যেতাম পাঠশালায়, তাহলে কিন্তু আমি আর ইয়েতে এই লালনে আসতাম না। কারণ লালনের ফিলোসফি এবং ফটোগ্রাফি অনেক মিল, মানে একটা কম্পোজিশন। দেন এই পুরো আঁকড়াটা একটা একতারার আদলে তৈরি করার চেষ্টা করছি। একটা ফটোগ্রাফির কম্পোজিশনে একটা সুন্দর ন্যাচারাল আখড়াবাড়ি গাছ থাকবে যেখানে সবচেয়ে বেশি, সেই হিসাব করে আমি এই আখড়াবাড়িটা, লালন ফকিরের এই আখড়াবাড়ি হইতে হয় এরকম বৃন্দাবন। হ্যাঁ, অনেক ধরনের গাছ থাকবে, সাধুরা আসবে। এখানে 9টা বট গাছ আছে, হর্তকি, আমলকি, বহেরা, নিম, কাঁঠাল, আম, জাম, লিচু, তারপরে কদম, খেজুর, পলাশ। হ্যাঁ, পলাশ আমার খুব পছন্দের ফুল। কদম ফুল খুবই পছন্দের, কদম ফুলের গাছ অনেকগুলো আছে। কামিনী গাছ, চারোদিকে বাতাসে গ্রান আসে। তো এই চিন্তা করে করে গাছগুলো আমরা রোপণ করে এখন একটা ফরম্যাটে তৈরি হয়েছে পদ্মহেম ধাম। তো পদ্মহেম ধামের আমাদের এই, আমি আসলে পড়ালেখার পাশাপাশি আমি এই কাজটা শুরু করি, অনার্স শেষ করে তারপরে পুরোপুরি আমি প্রথম আলোতে এবং পাঠশালা এই আখড়াবাড়ি তৈরি করার কাজে আমি নিযুক্ত হয়ে যাই। আচ্ছা ভাই, একটু বলি, এই আপনার যার কথা বলছিলেন প্রয়াত চঞ্চল মাহমুদ ভাই, ওনার সঙ্গে আমার পরিচয় ছিল, কিন্তু আসলে যে উনি অতটা আন্তরিক ছিলেন এটা আমি বুঝতে পারি নাই। ফটোগ্রাফিটা কিন্তু ওনার কাছেই শেখা। হ্যাঁ, আমার প্রথম বেসিকটা আমি ওইখানে শিখি, তারপরে গ্রাজুয়েশন করতে যাই পাঠশালায় গিয়ে হচ্ছে ফটো জার্নালিজমের উপরে পুরা জার্নি ফোকাস চলে আসে। তখন ফটো জার্নালিজমে অনার্স শেষ করি ওইখানে। অর্থাৎ এই যে ফটোগ্রাফি যেমন সৃজনশীল একটা কাজ, এটাও কিন্তু আপনার একেবারে মনের ভিতরের গহীন থেকে আসা, লালনের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে আসা। আর আমি একটা ছবি দেখছিলাম আমাদের টুনটুন ফকিরের সঙ্গে। তো টুনটুন ফকিরের যতগুলো প্রোগ্রাম আছে বাংলাদেশের টেলিভিশনে করা, এর মধ্যে মনে হয় সবচেয়ে বেশি প্রোগ্রাম আমার করা। তো ওনার সঙ্গে প্রোগ্রাম করলে কখনোই উনি প্র্যাকটিস করতেন না। এই আমাদের সম্পারা যা আপা উপস্থাপনা করতেন আমার প্রোগ্রাম, তখন সম্পা আপা কোনো একটা ব্যাপারে কথা বলতেন, টুনটুন ফকির ওই কথা বলতে বলতেই, কারণ লালন সাইজির তো গান প্রচুর তার কথা, সে একটা মিলে ওরকম একটা গান করে ফেলতেন। তো এই জন্য আমি মানে সরি টু সে, সবাইকে সম্মান রেখে বলি যে আমার কাছে মনে হয়েছে আমার ক্ষুদ্র জ্ঞানে এবং আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বাংলাদেশে যারাই লালন সাইজির গান করে থাকেন তার মধ্যে মনে হয়েছে যে টুনটুন ফকির তো শিক্ষিত লোক না, কিন্তু ওনার সেই শিক্ষাটা অনেক বড়। যে উনি আপনি একটা চট করে একটা কথা বলবেন, সেটা নিয়ে লালনের কোনো একটা বাণী বা গান আছে, সেটা আপনাকে গেয়ে দিবে। তো আমি খুব আশ্চর্য হয়েছি যে ওই ভদ্রলোক আপনার এখানেও আসছিলেন। হ্যাঁ, আমার এখানে শুধু টুনটুন বাউল না, টুনটুন বাউল অনেক ভালো গান করে, খুব ভালো এই কণ্ঠ তার। তারপরে আমাদের এখানে আরো অনেকেই আসেন, শফি মন্ডল, সমীর বাউল, তারপরে রাজ্জাক বাউল, হ্যাঁ, আরিফ বাউল, তারপরে হচ্ছে লতিফ শাহ। তো তাদের সবার গুরু হচ্ছে আমার গুরু দরবেশ নঈর ফকির। আচ্ছা, হ্যাঁ, দরবেশ নঈর ফকির হচ্ছে ওই যে বললাম যার গান শুনে আমি এই যে লালনে প্রেমে পড়ে যাই, লালনের প্রেমে। বলছেন উনি লালন সাইজির গান গাচ্ছে কুষ্টিয়ায়। তারপরে আমি এই ঢাকা থেকে আবার বন্ধুদের বললাম যে আমি না, সাধু সঙ্গ করব, আমার বাড়িতে ইয়েতে করব, আমি আখড়াবাড়িতে। তখন ও আমাকে পাঠালো কুষ্টিয়ায় গিয়ে রাজা ফকির নামে একজন ফকির আছে, সে মোটরসাইকেলে করে আমাকে এই কুষ্টিয়ায় পাকপুর গ্রামে দৌলতপুর থানায় নিয়ে যাওয়ার পরে ওইখানে যে আখড়াবাড়ি একটা হেম আশ্রম, ওই আশ্রমের নাম। জি। তো হেম আশ্রম, পদ্মহেম, এই যে হেমের যে মিলন হয়ে গেল। তো ওইখানে গিয়ে ওই যে আমি যাকে খুঁজছিলাম, যে ওনাকে, যে সাধুকে, ওই আখড়াটাই ওনার, ওনাকে দেখে আমি এত ভালো লাগলো। রাজা ফকির জয়গুরু দিল, আমিও জয়গুরু দিলাম, ভক্তি দিলাম। তারপরে তাকে আমি গুরু হিসাবে আমি মেনে নিলাম, তার কাছ থেকে আমি বায়াত নিলাম। সে সাইজির একটা প্রতিষ্ঠান, মানে লালনের,
আপনি যেইভাবে বললেন যে একটা গান ধরলে আরেকটা গান পড়েছে, ও সাইজি সারাক্ষণ লালন নিয়ে কথা বলতে পারে। এই রকম গুরু মহাজন উনি একজনই বাংলাদেশে এখন আচ্ছা, আছেন। উনি হচ্ছে নঈর ফকির, উনি আমার গুরু। আমাদের এইখানে ওই টুনটুন ভাই এদেরকে সবাইকে নিয়ে এখানে আসছিলেন। তো এই যে সাইজির কালাম তো যে বললাম না, সর্বসাধন সিদ্ধি হয় যার, মানুষ গুরু নিষ্ঠা যার। আপনি কই ফেলবেন, মানুষ ভজলে সোনার মানুষ হবে। তারপরে ধরেন ধন্য ধন্য বলি তারে, হ্যাঁ, আবার নবীর দিনে ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় গোজাই নবীর দিনে। মানে এই যে যে গান, সাইজিকে কোন জায়গায় আপনি ফেলবেন? কোন মানে আমাদের জীবনের যে কোনো অতপ্রত ভাবে লালন ফকির আমাদের পড়শি, লালন ফকির আমার আনন্দ হয়ে আমাদের জীবনের ভিতরে ঢুকে গেছে। এই লালন ফকির জল, লালন ফকির আকাশ, লালন ফকির বাতাস, সব বিষয়ের ভিতরে সে ঢুকে বিষয় বিষে চঞ্চল আমন দিবা রজনী। দেখেন কি সুন্দর সুন্দর কথাগুলা লালন ফকির বলে গেছে। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না। এখন এই যে আপনি যে একটা কথা বলতেছেন ভাই, দিনের ভিতরে আমাকে একটা ডকুমেন্টারি করতে হবে, এখন এটা যদি আপনার সন্ধ্যায় গিয়ে করেন তাহলে আপনি আলোটা পাবেন না। তাহলে এই যে দেখেন আপনার কথাও বলতেছে লালন ফকির, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না। হ্যাঁ, আচ্ছা ভাই, এখন যে অবস্থা দেখলাম, হয়তো অনেক মানুষ এখানে ঘুরতে আসে, বিশেষ করে বন্ধের দিনগুলোতে, বৃহস্পতিবার বা শুক্রবারে। তো এখানে তো বাৎসরিক ভাবেও কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন, সেটা যদি একটু বলে দেন। আমরা বছরে 2টা সাধুসঙ্গ করি। তো গত 2-3-4 বছর যাবত একটা করে আসছি, এখন আগামীতে 2টা করেই করব। একটা হচ্ছে ফেব্রুয়ারি 27 তারিখে করি, আর একটা হচ্ছে নভেম্বরের দিকে করি আর কি। এই 2টা সাধুসঙ্গ বিভিন্ন অঞ্চল থেকে বাউলরা সাধুরা আসে, তারা তাদের লালন ফকির সম্পর্কে, ফিলোসফি সম্পর্কে, আমাদের এই যে সংস্কৃতি, আমাদের সম্প্রীতি, এগুলোর কথা বলে। আমাদের এই বৈঠকি লালন ফকিরের যে গান, এগুলা নিয়ে কথা হয়, মানুষের মানবতার বোধ নিয়ে কথা হয়। এই হচ্ছে আমাদের বছরে 2টা সাধুসঙ্গ হয়, বিভিন্ন অঞ্চল থেকে আসে আর কি সাধু। আচ্ছা, পদ্ম হেমদামে আসতে গেলে মানে আমার কাছে যেটা সুবিধার মনে হয়েছে সেটা হচ্ছে, ঢাকা থেকে কেউ আসলে গুলিস্তান কিংবা যাত্রাবাড়ি থেকে যদি আপনারা নিমতলি এসে নামেন, নিমতলির থেকে অটো বা রিক্সা দিয়ে আপনার সিরাজদি খান বাজার আসতে পারবেন। বাজার থেকে লালনের আখড়া বললেই মানুষ চিনে, সেটা আমি নিজে প্রমাণ পাইছি। সেটা হচ্ছে, আমি যখন সিরাজদি খান বাজারে নামলাম তখন আমি জিজ্ঞেস করলাম, তো প্রথম দেখলাম যে এটা আবার মানে বলা অতিরিক্ত হবে কিনা জানি না, আমি দোসরপাড়া বলছি, সে হয়তো আমার কথা বুঝে নাই অথবা তার কানে হয়তো খুব একটা বাজে নাই, কিন্তু যখনই বলছি আমি লালন সাইজির ওখানে যাব, তখন ও দোসরপাড়া যাবেন। অলরেডি ব্যাপারটা এরকম হয়ে গেছে। আশা করি যে বিশ্বব্যাপী লালন ভক্ত সহ বাংলা ভাষাভাষী যারা আছেন প্রত্যেকেই একদিন এই লালন সাইজির যে পদ্ম হেমদাম এখানে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা আমাদের কবির ভাই করেছেন, সেটা মানুষের মাঝে ছড়িয়ে যাবে। আর কবির ভাই, একটু আপনার ক্যারিয়ার নিয়ে কথা বলি। আমার ধারণা হয়তো সত্যি নাও হইতে পারে, আপনি ভালো বলতে পারবেন। সেটা হচ্ছে যে আমি যতটুকু হিসাব করে দেখলাম, আপনি হয়তো বয়সে আমার চেয়ে খুব একটা বড় হবেন না, বা আমরা সমবয়সী হব। আমি 2001 সালে এসএসসি দিছি, তো এখন 1 সালে তো আমিও দিছি। আচ্ছা, তাহলে আমরা সমবয়সী। তো এখন বিষয় হচ্ছে যে টেলিভিশনে বা পত্রিকায় কাজ করার ফলে, বিশেষ করে আপনার কথাই বলি, আপনার কিন্তু যে দীর্ঘ ক্যারিয়ার, আমার মনে হয় না যে আমাদের মিডিয়ার কেউ বাকি আছে যার ছবি আপনি তুলেন নাই। বা রাজনীতি বলি বা পত্রিকায় যে সমস্ত ছবি ছাপা হয়, এটা কি আসলে আমি কি বাড়াই বললাম কিনা? না না না, এটা ঠিকই বলেছেন। আমি তো যেহেতু শোনেন, নিউজ পেপার, তো নিউজ পেপারে সব ধরনের এই ফটো সাংবাদিকতা করতে হয়। জি জি, হ্যাঁ, নিউজও করতে হয়, ফ্যাশন নিয়ে কাজ করতে হয়, গ্ল্যামার নিয়ে কাজ করতে হয়, ডকুমেন্টারি নিয়ে কাজ করতে হয়, এন্টারটেইনমেন্ট মানে বিনোদন নিয়ে কাজ করতে হয়। তো আমি একটু বেশিরভাগ কাজ করি হচ্ছে গ্ল্যামার, ফ্যাশন, এগুলো নিয়ে আর কি। তো এই যে বাংলাদেশে যত তারকারা আছে তাদের ফটোগ্রাফি করি, ইন্টারন্যাশনাল তারকাদেরও ছবি তুলেছি। হ্যাঁ, শাহরুখ খানের ছবি তুলেছি, তারপর হচ্ছে ক্যাটরিনা কাইফের ছবি তুলেছি। বাংলাদেশে যেমন ধরেন বড় বড় তারকা যারা আছে সবার ছবি আমি তুলেছি। এই হচ্ছে আমার। আচ্ছা, আমার একটা কৌতূহল আছে ভাইয়া, একটু ইন্টারভিউ করি। সেটা হচ্ছে যে আমাদের সাকিব আল হাসান এবং শাকিব খানের একটা ছবি ছাপা হয়েছিল আনন্দতে, সেটা কি আপনার তোলা ছিল? এটা আমার করা, হ্যাঁ। সাকিব আল হাসান, সাকিব খানের দুজনেরই ছবি আমি তুলেছিলাম। সেই ছবি আনন্দতে ছাপানো হয়েছিল। বড় বড় মহাজনদের, বড় বড় মানুষদের ছবি আমি তুলেছি, অনেক তুলছি।